জার্মানির ডয়েচে ভেলে বা ডিডব্লিউর অন্বেষণে আপনাদের সবাইকে স্বাগত। বিজ্ঞান ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠানে আজও তুলে ধরা হবে মজার সব তথ্য, দারুণ সব আবিষ্কার। আজ থাকছে ইউরোপ ও চীনের বিজ্ঞানীরা কাজ করছেন স্মাইল নিয়ে, পারমাণবিক শক্তিকে স্বাগত জানাচ্ছে সুইডেন, আর জানবো ওজন কমানোর ওষুধের ব্যবহার কেন বাড়ছে ভারতে। সূর্যের এক একটা বিস্ফোরণ কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর বিদ্যুৎ গ্রিড, উপগ্রহ ও যোগাযোগ ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে পারে। এর বিরুদ্ধে আমাদের রক্ষা করে অদৃশ্য এক ম্যাগনেটিক শিল্ড। কিন্তু সেটা আসলে কিভাবে কাজ করে, সেই রহস্যভেদ করতে একসঙ্গে কাজ করছেন ইউরোপ এবং চীনের বিজ্ঞানীরা। রাজনৈতিক টানাপোড়েনের এই বর্তমান সময়ে স্মাইল শুধু একটি মহাকাশ অভিযান নয়, বিরল এক আন্তর্জাতিক সহযোগিতার উদাহরণ। সূর্য থেকে ছুটে আসা এই রশ্মিগুলো কয়েক মিনিটেই বিদ্যুৎ গ্রিড অচল করে দিতে পারে, কিন্তু পৃথিবীকে রক্ষা করে অদৃশ্য এক বলয়। সেটা কিভাবে কাজ করে তা জানার চেষ্টা করছেন চীন ও ইউরোপের বিজ্ঞানীরা। এই অভিযানের নাম স্মাইল। বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এরকম সহযোগিতা বিরল। স্মাইল প্রকল্পে ইউরোপ ও চীনের প্রায় 200 জন বিজ্ঞানী একসঙ্গে কাজ করছেন। তারা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছেন যার নতুন ব্যাখ্যা আমাদের প্রয়োজন। সূর্য আলো ও উষ্ণতা দেয়, কিন্তু তার পৃষ্ঠেই বিস্ফোরণও ঘটে। তখন প্রতি সেকেন্ডে কয়েকশো কিলোমিটার বেগে বিপুল পরিমাণ শক্তিশালী কণা পৃথিবীর দিকে ছুটে আসে। পৃথিবীকে ঘিরে থাকা ম্যাগনেটিক শিল্ড সেগুলোকে আটকে দেয়। এটা না থাকলে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব হতো না। সূর্যে এমন বিস্ফোরণ ঘটে যা কখন হবে আগে থেকে বলা যায় না। স্মাইল অর্থাৎ সোলার উইন্ড ম্যাগনেটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার লিঙ্ক এক্সপ্লোরার এই প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। গবেষণার জন্য তৈরি উপগ্রহটিতে থাকা 4টে যন্ত্র মহাকাশ থেকে নজর রাখবে। সূর্য থেকে আসা কণাগুলো পৃথিবীর ম্যাগনেটিক শিল্ডের সামনে পড়লে কি ঘটে তা বোঝার চেষ্টা করবেন বিজ্ঞানীরা, এবং বর্তমান যুগে বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীরা রয়েছেন। আধুনিক সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যবস্থা এখন মহাকাশ নির্ভর। উপগ্রহ, টেলিযোগাযোগ ব্যবস্থা, এমন অনেক কিছুই। এমনকি বিদ্যুৎ ব্যবস্থার মতো পৃথিবীর গুরুত্বপূর্ণ পরিকাঠামোও এর উপর নির্ভরশীল। সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণ ঘটলে এগুলো সবটাই ঝুঁকির মুখে পড়তে পারে। স্পেস ওয়েদার বা মহাকাশের পরিস্থিতি কেমন সেটার পূর্বাভাস যাতে আমরা পাই, সেই লক্ষ্য নিয়েই চীন ইউরোপের যৌথ এই অভিযান। তবে স্মাইল হয়তো আপাতত এই ধরনের শেষ বড় যৌথ প্রকল্প। গত এক দশকে পৃথিবীব্যাপী রাজনৈতিক উত্তেজনা অনেক বেড়ে গিয়েছে। চীনের প্রতি বিশ্বের অন্য দেশগুলোর দৃষ্টিভঙ্গি বদলেছে। আজকাল চীনকে যুক্তরাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ স্বার্থের বড় হুমকি বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও ইউরোপকে সেই কথাই বোঝানোর চেষ্টা করছেন। তিনি চাইছেন ইউরোপও যেন চীনকে আরও বেশি সন্দেহের চোখে দেখে। আপাতত ইউরোপ ও চীনের মহাকাশ বিজ্ঞানীদের মুখে হাসি থাকবেই, কারণ তারা এখনও একসঙ্গে এমন এক যৌথ অভিযানে কাজ করছেন যার নজির খুব কম। আচ্ছা, আমরা সবাই জানি পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা কি এটা বুঝতে পারি? বিষুবরেখায় পৃথিবীর ঘোরার গতি ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার, যা যাত্রীবাহী বিমানের চেয়েও বেশি। তাহলে আমরা সেটা টের পাই না কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ইন্দ্রিয়, মাধ্যাকর্ষণ এবং পৃথিবীর চলার ধরনের মধ্যে। এবং আমরা শুধু পৃথিবীর ঘূর্ণনই নয়, সূর্যের চারপাশে তার ছুটে চলাও অনুভব করতে পারি না। পৃথিবীর আবর্তন আমরা টের পাই না কেন? পৃথিবী নিজের অক্ষের ওপর একবার ঘুরতে প্রায় 24 ঘন্টা সময় নেয়। বিষুবরেখায় এর গতি ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার। তাহলে আমাদের মাথা ঘোরে না কেন? এর 3টি প্রধান কারণ আছে। প্রথমত, আমাদের কোনো নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট নেই। আমরা তখনই কোনো গতি টের পাই যখন আমাদের তুলনায় অন্য কিছুর অবস্থান বদলায়। যেমন ট্রেনের জানালা দিয়ে দেখা যায় শহর বা গ্রামের দৃশ্য দ্রুত পিছিয়ে যাচ্ছে, তখন নিজের গতি বুঝতে পারি আমরা। কিন্তু পৃথিবী তো জানালাওয়ালা ট্রেন নয়, চারপাশের সব কিছু একসঙ্গে ঘুরছে, তাই তুলনা করার মতো কোনো স্থির বিন্দু নেই। দ্বিতীয় কারণ, পৃথিবীর গতি প্রায় নির্দিষ্ট, এবং এটা আমরা সহজে বুঝতে পারি না। আমরা সাধারণত গতি টের পাই যখন তার পরিবর্তন হয়, অর্থাৎ যখন গতি বাড়ে বা কমে।
যেমন বিমান উড়লে গতি টের পাই, ওড়ার সময় আর নামার সময়। ওড়ার সময় ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার বেগে চললেও সেটা আলাদা করে টের পাই না। পৃথিবীর আবর্তনের ক্ষেত্রেও একই কথা, এর গতি এতটাই সমান যে সেটা অনুভব করি না। তৃতীয় কারণ মাধ্যাকর্ষণ। নাগরদোলা এর একটা ভালো উদাহরণ। ঘোরার সময় মনে হয় আমরা বাইরের দিকে ছিটকে যাচ্ছি, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ আমাদের ধরে রাখে। বিষুবরেখায় মাধ্যাকর্ষণের টান কেন্দ্রাতিক বলের তুলনায় প্রায় 300 গুণ বেশি, তাই পৃথিবী ঘুরলেও আমরা তা টের পাই না। এটাই একমাত্র উদাহরণ নয়, পৃথিবী যে সূর্যের চারপাশেও ঘুরছে সেটাও আমরা টের পাই না, অথচ তার গতি আরও বেশি। আসল কথা হলো আমাদের ইন্দ্রিয় এত বিশাল মহাজাগতিক গতিবিধি অনুভব করার জন্য তৈরিই হয়নি। জার্মানি পরমাণু শক্তিকে বিদায় জানিয়েছে, কিন্তু ইউরোপের আর এক দেশ সুইডেন পরিকল্পনা করেছে উল্টো পথে হাঁটার। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে পারছে না তারা, আর তাই ছোট আকারের নতুন প্রজন্মের পরমাণু রিঅ্যাক্টরের উপর ভরসা তাদের। সমর্থকদের দাবি, জলবায়ু সংকটের মুখে দাঁড়িয়ে এটাই ভবিষ্যৎ। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন অন্য জায়গায়। নতুন কেন্দ্রগুলো কোথায় তৈরি হবে এবং তার মূল্য কি পরিবেশ ও স্থানীয় মানুষকে শোধ করতে হবে? কফি ও কেকের সঙ্গে চলছে গুরুতর আলোচনা, একেবারে সুইডিশ কায়দায়। তবে ইউনি গ্লিভিং ও তার সঙ্গীরা আসলেই চিন্তিত। ইউনির বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা চলছে। নীতিগতভাবে আমি পরমাণু শক্তির বিরোধী নই। এই শিল্পক্ষেত্রে 20 বছর কাজ করেছি, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা উপযুক্ত নয়। এটা ভালদেমার্সভিকেন, বাল্টিক সাগরের একমাত্র সমুদ্র খাঁড়ি। ইউনি নিজেই একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইঞ্জিনিয়ার ছিলেন। তার আশঙ্কা, এই কেন্দ্রটা ঠান্ডা রাখতে প্রচুর পানি দরকার। এই পানি কেন্দ্রকে শীতল করলেও নিজে উষ্ণ হয়ে উঠবে এবং তা উপকূলের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। এতে স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি হবে এবং পর্যটন নির্ভর রোজগারও ধাক্কা খাবে। ভালদেমার্সভিকের মানুষকে এর ফল ভুগতে হবে। সবচেয়ে বেশি ধাক্কা খাবে পর্যটন। মানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একেবারে পাশে কেই বা ছুটি কাটাতে যেতে চাইবেন? ইউনি এই প্রস্তাবিত জায়গাটা দেখাতে চান। সরু বনপথ ধরে প্রায় 3 কিলোমিটার যেতে হয়। 10 থেকে 20 বছরের মধ্যে এই মাঠ থেকেই হয়তো আসবে পরমাণু বিদ্যুৎ, এবং কেন্দ্রটা দেখতে হয়তো এইরকম হবে। গোথেনবার্গ শহরের স্টার্টআপ শেয়ানফুল নেক্সট এই পরিকল্পনাটা করেছে। ইয়ন আহলবের্গ ও তার সহকর্মীরা সরকারি অনুমোদনের জন্য সদ্য আবেদন করেছেন। তাদের মতে এই জায়গাটাই উপযুক্ত। কেন্দ্রটাকে ঠান্ডা রাখার জন্য এখানকার পরিবেশটা একদম ঠিক। মাটি খুবই শক্ত এবং এই এলাকার লোকসংখ্যাও কম। বিদ্যুতের গ্রিডের ওপর চাপ কমানোর জন্য জায়গাটা বেশ সুবিধাজনক। এখানে পরমাণু শক্তিকে ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে দেখা হয়, বিশেষ করে SMR রিঅ্যাক্টরগুলোকে। এগুলো প্রচলিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় ছোট, কম সময়ে তৈরি করা যায় এবং সুইডেনের জাতীয় জ্বালানি পরিকল্পনার সঙ্গেও খাপ খায়। গত 4-5 বছরে সুইডেনে নিয়মকানুন অনেক বদলেছে। সরকার সাহায্য করেছে এই বাজারটা গড়ে তুলতে। এমন একটা ব্যবস্থা আনা হয়েছে যাতে প্রকল্পের আবেদন নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সুইডেনে 3টে পুরনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মোট 6টা রিঅ্যাক্টর। এগুলো দেশটার প্রায় 30% বিদ্যুৎ তৈরি করে। ভালদেমার্সভিকে তৈরি হতে পারে নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু শক্তির ব্যবহার বেশ অনেকটাই বাড়াতে চায় সুইডেনের রক্ষণশীল উদারপন্থী সরকার। সুইডেনের দরকার জীবাশ্ম জ্বালানিমুক্ত বিদ্যুৎ, জলবায়ুর স্বার্থে দরকার, আমাদের অর্থনীতির উন্নতির জন্যও দরকার। জ্বালানির জন্য অন্য দেশের ওপর নির্ভরতাও কমাতে হবে আমাদের, বিশেষ করে এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কথা মাথায় রাখলে। কয়েক বছর ধরেই সুইডেন সরকার বেসরকারি বিনিয়োগকারীদের কম সুদে ঋণ দিচ্ছে, ন্যূনতম আয়ের নিশ্চয়তাও দিচ্ছে। সম্প্রতি সরকার জানিয়েছে যে তারা পরমাণু কেন্দ্রের বর্জ্য সংরক্ষণের খরচও বহন করবে।
I Sverige så har vi en সুইডেনে lösning som এই är বর্জ্য godkänd সামলানোর একটা av উপায় রয়েছে। myndigheter. সরকার ও কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। তামার বিশেষ ক্যাপসুলে বর্জ্য ভরে মাটির গভীরে পাথরের স্তরে পুঁতে রাখা হবে। বর্জ্য সংরক্ষণের এই ভাণ্ডার তৈরির পক্ষে প্রবল জনসমর্থনও রয়েছে। För att uppföra slutförvar. ফিরে এসেছি ভালদেমার্সভিকে। ইয়োনিক লিভিং ও অন্যান্য সমাজকর্মীরা জানালেন কেন তারা এত উদ্বিগ্ন। ইয়োনি বোঝালেন এসএমআর পার্কের কেন্দ্রগুলোকে ঠান্ডা রাখতে যে জল ব্যবহার হবে সেটা এখানেই এসে মিশবে। সমাজকর্মীদের কাছে এটাই সবচেয়ে বড় চিন্তা, পরমাণু দুর্ঘটনার আশঙ্কার চেয়েও বেশি। দুর্ঘটনা ঘটতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের ভুলের জন্য সেগুলো হয়। তাই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমার তেমন ভয় নেই। আমার আপত্তি এই জায়গাটা নিয়ে আর পরিবেশের ক্ষতি নিয়ে। এখনও ভালদেমার্সভিকের সমুদ্র খাঁড়ির ভবিষ্যৎ অনিশ্চিত। তবে এখানকার সমাজকর্মীরা আশা করছেন সুইডেন হয়তো অবশেষে বিদ্যুতের চাহিদা মেটানোর অন্য কোনো পথ খুঁজে নেবে। তেলের দাম বাড়ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অবস্থার জন্য জ্বালানি সরবরাহ নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ব্যবহৃত রান্নার তেল থেকে তৈরি বায়োডিজেলের চাহিদা দ্রুত বাড়ছে বিশ্বজুড়ে। কিন্তু এই উত্থান কতদিন থাকবে? শেষ পর্যন্ত সবটাই নির্ভর করছে বিভিন্ন দেশের সরকার জ্বালানি নিরাপত্তার জন্য কতটা খরচ করতে রাজি তার উপর। খালি ড্রামগুলো নামিয়ে রেস্তোরাঁর পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। নিজাম এনজি প্রতিদিনই সিঙ্গাপুরের নানা রান্নাঘর ঘুরে ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করেন। ভর্তি ড্রামগুলোতে অতিরিক্ত ময়লা আছে কিনা তা আগে পরীক্ষা করেন, তারপর সেগুলোর বদলে নিয়ে যান খালি ড্রাম। এতে প্রায় 2 সপ্তাহের তেল আছে। এরপর তেলগুলো লরিতে তুলে নেন নিজাম। পাম্প করে ভরা হয় একটি প্লাস্টিকের ট্যাঙ্কে। ডেলিভারির জন্য প্রস্তুত। শিল্পমহলে এই ব্যবহৃত রান্নার তেল ইউসিও নামে পরিচিত। এই তেল থেকেই তৈরি হয় বায়োডিজেল। এটা এক ধরনের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি। উদ্ভিজ্জ তেল, প্রাণীজ চর্বি বা পুনর্ব্যবহৃত তেল চর্বি থেকে তৈরি করা হয়। মধ্যপ্রাচ্যের সংকটের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, আর তার সঙ্গে বাড়ছে বায়োডিজেলের চাহিদাও। This Middle East war has propelled মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বায়োফুয়েল শিল্পকে অন্তত 3-4 বছর এগিয়ে দিয়েছে। I would assume that আমার ধারণা আগামী 1 বছরের মধ্যেই এর কাঁচামালের যোগান নিশ্চিত করতে সবাই ঝাঁপিয়ে পড়বে very, very aggressive in trying to এবং এতে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হবে। themselves for feedstock security. বায়োডিজেলের দাম এখনও অপরিশোধিত তেলের চেয়ে বেশি, তবে দামের ফারাক কমছে। ফলে বিকল্প জ্বালানি হিসেবে এর আকর্ষণও বাড়ছে। বায়োডিজেলের 2টি বড় সুবিধা আছে। প্রথমত, কার্বন নিঃসরণ কমায়। দ্বিতীয়ত, জ্বালানি নিরাপত্তা বাড়ায়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি দেখিয়ে দিয়েছে এই জ্বালানি নিরাপত্তার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এবং এখন বায়োডিজেলের চাহিদা বাড়ার সবচেয়ে বড় কারণ এটাই। উৎপাদন কেন্দ্রে তেলগুলো আগে ছেঁকে নেওয়া হয়, তারপর রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করা হয় বায়োডিজেল। বিশ্বে উৎপাদিত বেশিরভাগ বায়োডিজেলই ইউরোপে পাঠানো হয়। কার্বন নিঃসরণ কমাতে ইউরোপের সরকারগুলো জোর দিচ্ছে, তাই সেখানে চাহিদাও বেশি। তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ার দেশগুলোর উপর জ্বালানি সরবরাহের চাপও বেড়েছে। তাই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ জোর দিচ্ছে বায়োফুয়েল ব্যবহারে। এর জন্য ভর্তুকিও দিচ্ছে। তবে দামের ফারাক আবার বাড়লে এই নীতিও বদলে যেতে পারে। সেই ঝুঁকি অবশ্যই রয়েছে, তবে বিভিন্ন সরকার যতটা সম্ভব এই বায়োফুয়েলের ব্যবহার চালিয়ে যেতে চাইবে, কারণ জ্বালানি নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যে ভর্তুকি দেওয়া হচ্ছে তা নির্ভর করছে বায়োডিজেল এবং সাধারণ ডিজেলের দামের ফারাকের উপর। সেই ফারাক আবার বেড়ে গেলে কোনো কোনো দেশের সরকারের পক্ষে এই ভর্তুকি চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। তখন তাদের নতুন করে ভাবতে হতে পারে ব্যাপারটা নিয়ে। এই মুহূর্তে তেলের দাম বৃদ্ধি ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বায়োডিজেলের চাহিদা বাড়াচ্ছে। কিন্তু এই চাহিদা কতদিন থাকবে তা শুধু বাজারের উপর নির্ভর করছে না, নির্ভর করছে জ্বালানি নিরাপত্তার জন্য সরকারগুলো কতটা খরচ করতে ইচ্ছুক তার উপর। বিয়ের আগে ওজন কমানো কি এখন একটা ট্রেন্ড? ওজন কমাতে আপনি কি কি করতে রাজি? অনেক হবু কোণে ইনজেকশন নেন থুতনি বা কোমরের মেদ কমানোর জন্য।
কেউ কেউ আবার ওষুধও খান। এগুলো মূলত টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়েছিল, কিন্তু এখন সেগুলো দ্রুত ওজন কমানোর উপায় হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। ভারতে বিশেষ করে বিয়েকে ঘিরে চেহারা নিয়ে সামাজিক চাপ অনেকটাই প্রকট। বিশেষজ্ঞদের মতে এই চাপই অনেককে এই ওষুধ ব্যবহার করতে বাধ্য করছে। দেখুন প্রতিবেদনটি আর জানান আপনার মতামত। ওজন কমানোর এই ওষুধ এখন ভারতে ব্যাপক জনপ্রিয়। বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এমন অনেকে, বিশেষত হবু কনেরা দ্রুত ওজন কমানোর জন্য এই ওষুধ বেছে নিচ্ছেন। অক্টোবরে আমার বিয়ে। আমার ফিয়ন্সে অবশ্য আমার ওজন নিয়ে চিন্তিত নয়, কিন্তু নিজেই খুব চিন্তায় ছিলাম। হঠাৎ করেই অনেকটা ওজন বেড়ে গিয়েছিল। ওজন নিয়ে ভাবতে ভাবতে ডিপ্রেশন শুরু হয়েছিল। মানসিকভাবে খুব কঠিন সময় যাচ্ছিল। এই ইনজেকশন নেওয়ার পর ধীরে ধীরে ওজন কমতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় 1.5 কেজি ওজন কমিয়েছি। 1.5 kgs of weight. এই ইনজেকশনগুলো মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বানানো হয়েছিল, তবে এখন দ্রুত ওজন কমানোর উপায় হিসেবেও ব্যবহার করা হচ্ছে, অনেক ক্ষেত্রে বিয়ের নির্ধারিত সময় মাথায় রেখেই। মানসিকভাবে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছে নিজেকে। আমি খুব খুশি। এপ্রিলের শুরুতে যখন ইনজেকশন নেওয়া শুরু করি তার তুলনায় এখন প্রায় 1 ইঞ্চি মাপ কমেছে। 1 inch. ভারতের শহরগুলোতে মনজারু এবং ওজেম্পিকের মতো ওজন কমানোর ওষুধের চাহিদা হু হু করে বাড়ছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অতিরিক্ত ওজনের মানুষ বাস করেন ভারতে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যাও 7,70,00,000-এর বেশি। তবে এই ইনজেকশনগুলোর কিছু ঝুঁকিও রয়েছে। বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়া এসবের পরিচিত পার্শ্ব প্রতিক্রিয়া। তাছাড়া এই ওষুধ নেয়ার পর কারো কারো অগ্নাশয় গুরুতর প্রদাহ হওয়ার খবরও পাওয়া গেছে। অনেক অল্পবয়স্ক নারীরা ওজন কমাতে চান। কারো ওজন বেশি, কারো হরমোনজনিত সমস্যা রয়েছে। আর হবু কনেরা তো বিশেষভাবে একটা নির্দিষ্ট চেহারা চান। আমরা তো এমনিই লাইপোলিটিক ইনজেকশন আগে থেকেই ব্যবহার করি। থুতনি কমানো, কোমরের পাশের মেদ বা বুকের পাশের অতিরিক্ত মেদ কমানোর ইনজেকশন দিই, বিশেষ করে যখন কোনো নির্দিষ্ট পোশাক পরতে হয়। তাই এসব চিকিৎসার কথা জানার পর অনেকেই মনজারোর মতো ওষুধও বেছে নিতে চান। ভারতের বিশাল বিয়ের বাজারে চেহারা শুধু ব্যক্তিগত বিষয় নয়, অন্যেরাও তা নিয়ে মতামত দেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সামাজিক চাপের জন্যই ওষুধগুলোর ব্যবহার বাড়ছে। ভারতে বিয়ে ব্যক্তিগত অনুষ্ঠান নয়, এটা একটা বড় সামাজিক আয়োজন। সেখানে সবাই আপনাকে দেখছে, বিচার করছে। বিশেষ করে হবু কনেদের উপর সেই নজরটা অনেক বেশি থাকে। বিয়ের সময় তারা বুঝতে পারেন অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে রয়েছেন, ফলে উদ্বেগ এবং চিন্তা অনেকটা বেড়ে যায়। হাতে সময় কম, চারিদিকে অনেক চোখ। শুধু নিজের শরীর নিয়ে কি ভাবছেন তা নয়, অন্যরা তাদের চেহারা নিয়ে কি ভাবছেন সেই চাপও থাকে। চিকিৎসকরাও বলছেন এগুলো শুধু চিকিৎসা নয়, সৌন্দর্য চর্চার জন্যও ব্যবহার হচ্ছে। ভারতে কম মাত্রার একটি ডোজের দাম 20 ইউরো। এখন জেনেরিক ব্র্যান্ড এই ওষুধ তৈরি করছে, ফলে খরচ আরও কমেছে। মনজারো ব্যবহার করলে শরীরের মাপ বেশ ভালো কমে। বুক, পেট, কোমর, নিতম্ব, উরু, শরীরের বিভিন্ন অংশের মাপ অনেকটাই কমে যায়। তাই বিয়ের পোশাকে নিজেকে আরও ছিপছিপে দেখাতে চান এমন অনেকের কাছেই এটা ভালো বিকল্প। দ্রুত রোগা হতে চিকিৎসার সহজ পথ বেছে নিচ্ছেন অনেকেই। এর পেছনে রয়েছে সামাজিক চাপ এবং সিনেমার প্রভাব। ভারতের সৌন্দর্যের মাপকাঠি বহু পুরনো এবং বড় একটা সমস্যা। বলিউডের সিনেমা সেটাকে আরও জোরদার করেছে, বিশেষ করে সুরজ বরজাতিয়ার মতো পরিচালকদের সিনেমাগুলো। সেখানে বিয়ে মানে বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন। নারীদের সবসময় নিখুঁতভাবে সাজানো গোছানো এবং সুন্দর দেখানো হয়, কোথাও কোনো খুঁত নেই। এবং সেখানে সৌন্দর্য মানেই ফর্সা গায়ের রং ও রোগা শরীর। প্রশ্ন এটাই, এই বিষয়টি মানুষের মানসিক চাপের কারণ হয়ে উঠছে কি? দর্শক, প্রতিবেদনটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অন্বেষণ সম্পর্কে আরো জানতে চলে আসুন আমাদের ওয়েবসাইটে, ঠিকানা dw.com/bengali। প্রিয় দর্শক, হাতে আর বেশি সময় নেই, তাই অন্বেষণ আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। অনুষ্ঠানটি কেমন লাগলো, কোন কোন বিষয় ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর মনে রাখবেন, অন্বেষণের পাশাপাশি আমরা আছি টিকটক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।